আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট আলোচনা করব। অঙ্ক সাবজেক্ট সেই সহজ একটি সাবজেক্ট, চলো আমরা বুঝে বুঝে একটা প্র্যাকটিস সেট সলভ করে নেই। প্রথমত দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8 এ অঙ্ক নাম্বার থাকবে 25, সময় থাকবে 1 ঘন্টা। একের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন 5 নাম্বার। একের 1 নাম্বার 215 টাকার 12%। দেখো এখানে অপশন আছে 25.8, বিতে আছে দেখো 22.2, সিতে আছে 34, ডিতে আছে 33। কথা হচ্ছে এই অঙ্কটা কিভাবে সলভ করব, খুব সহজেই আমরা সলভ করতে পারি। 225, এখানে কত আছে 225, আমরা লিখবো 225 টাকার। দেখো টাকার মানে যেন কি হয়, টাকার মানে হয় গুণ। টাকার মানে কি গুণ, মনে রাখতে হবে। টাকার এর টাকার মানে কি হয় গুণ। গুণ লিখলাম 15, কি লিখলাম এখানে দেখো 12 লিখলাম, কারণ এখানে 12 আছে। এখানে দেখো পার্সেন্টেজ আছে, যদি এ পার্সেন্টেজ লিখে তাহলে আমরা কি লিখবো, এ বাই লিখবো 100। সিমিলার হয়েছে, যদি 5% লিখে তাহলে আমরা কি লিখবো 5/100। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে 12% মানে কি 12/100। অঙ্ক তো সোজা সাবজেক্ট, তাই না? এবার আমরা কি করবো লক্ষ্য করো। প্রথমতই তুমি 5 দিয়ে কেটে দাও। দেখো 5 20 100, আগে করে জানি 20 নাম হতো না, 1 20 2 20, যাই হোক 5 20 100 হলো। আর 215কে যদি আমরা 5 দিয়ে কেটে তাহলে আমাদের কত আসবে, এখানে 43 আসবে, 43 এলো। আর পরে আছে কি দেখো 20 আছে, দিকে উপরে আছে কত 12। আমরা কেটে দিই একবারে। একটু টেকনিক্যালি কাটতে হবে, অনেকে তো ডাইরেক্ট কাটবে, কিন্তু ডাইরেক্ট কাটা যাবে না, একটু টেকনিক্যালি কাটো। দেখো 6 হচ্ছে এখানে। তুমি ভাবতে পারো যে দাদা 4 দিয়ে তো কাটতে পারতা, কিন্তু না, গল্পটা অন্য জায়গায় সীমিত। দেখো প্রথমত 43 থাকছে উপরে, মাল্টিপাল কত আছে এখানে আছে দেখো 6 রাখো, আর নিচে হবে 10। এই যে দেখো এই বোকামিটা করবা না, টেকনিক্যালি করবা। তার উপরে গুণ করলে 258 হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 10। দেখো 10 দিয়ে কোনো জিনিসকে যদি ভাগ করে দিলে আমাদের কি হবে, এই যে শূন্য অর্থাৎ 1 শূন্য আছে, এর জন্য আমরা কি লিখবো 25.8। চলো আবার এখানে ফ্রেশ করে লিখি 25.8। এবার তুমি যদি এটাকে ভাগ করতে না, তাহলে তোমাকে কি করতে হতো, 5 দিয়ে আবার বড় ধরনের ভাগ করতে হতো। এবার 10 থাকার জন্য কি হচ্ছে, জাস্ট আমরা দশমিক পজিশনে চেঞ্জ করে দিলাম, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমাদের আসলে কত 25.8। এবার বলো অপশন কোনটা আমাদের সঠিক হচ্ছে, অবশ্যই অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। তো অঙ্ক বুঝে বুঝে করো, একদম সোজা। নেক্সট চলে আসি পরের প্রশ্নে। দেখো বলছে যে 2m² + 7m + 6 এর মান হবে। অপশন এতে আছে দেখো m+2 into 2m + 3, বিতে আছে দেখো m-2 into 2m - 3, সিতে আছে 3m + 2 m-2, ডিতে আছে 4m + 2 m-2। একদম সোজা একটা অঙ্ক। চলো দেখে নাও, দেখো 2m² + 7m + 6, এটাকে আমরা ভাঙবো। প্রথমত কি করবো, দেখো 2m² প্লাস লিখলাম 4 + 3, কিন্তু গল্পটা হচ্ছে দাদা এটা কেন 4 + 3 হলো। তুমি দেখো মিডিল টার্মে ভাঙবো আমি। দেখো এখানে 2 আছে, এখানে আছে কত 6, অর্থাৎ 2 আর 6 কে যদি আমরা মাল্টিপল করি তাহলে আমাদের কত হচ্ছে 6 2 12, অর্থাৎ এই দুটো সংখ্যাকে আমাদের গুণ করলে 12 আনতে হবে। তো মাঝখানে বেটা 7 বসে আছে, এবার 7 বেটাকে আমার এমন ভাঙতে হবে চানাচুর ভাজার মতো, ভেঙে টেঙে আমাদের কি করতে হবে, দুটোকে 12 নিয়ে আসতে হবে। দেখো 7কে একমাত্র ভাঙতে পারলে আমরা কি ভাঙতে পারি, দেখো 4 + 3 করতে পারি। এবার 4 আর 3 তুমি যদি গুণ করো তাহলে কি হবে, 4 আর 3 গুণ করলে পরে হয়ে যাবে 12। তো মিলে গেল গল্প, এই তো মিডল টার্মের ফ্যাক্টর। তো আমরা এখন লিখবো দেখো 2m², আর এই যে 4 + 3 আছে, এর সঙ্গে m গুণ করলে কি হবে, দেখো 4m হলো, হয়ে গেল, 3 সাথে m হলো, কি হবে 3m হলো, আর এদিকে আসলো 6। তোমাদের ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক খুব ডিটেলস অ্যানালাইসিস করে করানো আছে, একদম সোজা নিয়মে। অবশ্যই তুমি দাদার ক্লাসরুমে সাবস্ক্রাইব করো, দেখো দেখে নিতে পারবে সম্পূর্ণ ভিডিও, একদম সোজাভাবে করানো আছে। এবার দেখো এই যে 2mটা এখানেও আছে, এখানে আছে 4m, তাহলে এখানে কমন পার্ট কি আছে, দেখো 2m পার্ট এখানে আছে, আর এখানে 4 মানে কি আমরা বলতে পারি 2 × 2m, ঠিক তো? তাহলে এখান থেকে আমরা একটা 2m কমন নিয়ে নিলাম। 2m কমন নিলে এখানে থাকবে একটা m পড়ে থাকবে, দেখো একটা m পড়ে আছে। আর এখান থেকে 4m থেকে যদি ধরো, দেখো 4m লিখলাম, এখান থেকে যদি একটা 2 × 2m আমরা লিখতে পারি। তো বেটা 2m বললে আমি থাকবো না, তো চলে যাও বাইরে চলে গেল, তাহলে ভিতর পড়ে থাকবে কি বেটা 2 পড়ে থাকবে, তো বেটা 2 আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো নেক্সট পার্টে কি আছে, 3m + 6 আছে। এবার 3টাকে কমন নিলে পরে আমাদের 3 থাকবে, আর এখানে বেটা m পড়ে আছে, বেটা m লিখলাম, আর 3 দুগুণে কি হয় 6, অর্থাৎ 6 মানে কি 3 × 2। এই বেটা 2 তো আগেই চলে গেছে এখানে, তাহলে পড়ে আছে কি 2, তো 2টাকে আমরা এখানে লিখে দিলাম, 3 চলে গেল, তো 2 থাকবে। এই তো, তাহলে আমাদের এবার চিন্তা করো m+2 এখানেও আছে, এখানেও আছে, তো m+2 আমরা কি করলাম কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কি একটা পড়ে থাকবে। চলো কালার চেঞ্জ করে দিই তোমার জন্য আমি। দেখো এখানে আছে অনলি এটা 2m পড়ে আছে, আর এখানে একটা আছে পড়ে আছে 3, তাহলে 2m + 3 প্লাস হবে, দেখো তাই এখানে আমি লিখলাম। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার বেটা? চলো বেটা নেক্সট অঙ্ক করি। দেখো এরপরে চলে আসছে আমরা পরের অঙ্কতে, যে 7p² q² + 35p কিউ প্লাস বলছে 42p^4 এর গসাগু। অপশনে দেখো এতে আছে 200p³, বিতে আছে 210p³ q⁴, সিতে আছে 214p³ q⁴, p⁵, ডিতে আছে 230p² q⁴। যাই হোক
অঙ্কটা পড়তে এতক্ষণ টাইম লেগে গেল, এবার করতে কতক্ষণ লাগবে? একদম সোজা একটা অঙ্ক। দেখো প্রথম সংখ্যামালা 7p² এটাকে ভাঙতে হবে, এমনি রেখে দিলাম আমি। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো 35p³ এবার 35 মানে কি দেখো আমরা অবশ্যই বলতে পারি যে 5 7 35, তাই না? ছোটবেলা পড়ে আসছি 5 7 35, 5 অক্ষে 5, 5 2 10, নাও তো করতাম না? তাহলে 5 7 35, তাহলে 35 সংখ্যাটাকে প্রথমত ভেঙে নিলাম। অঙ্ক মানে সোজা প্রতিনিধিত্ব করতে হবে। আর কিউ আছে এটা লিখে দিলাম। আর এইদিকে দেখো তৃতীয় সংখ্যামালা যে 42, এই 42টাকে ভাঙবো 6 মাল্টিপল 7, 6 7 42, তাহলে লিখলাম 6 7 42 অর্থাৎ 6 মাল্টিপল 7, আর আসছে কি আমাদের কিন্তু p^4। এবার গল্পটা হচ্ছে কোন পার্টটা এই তিনজনের মধ্যেই আছে, কোন পার্ট তিনজনের মধ্যেই আছে? প্রথমে দেখো এই যে 7 যে জিনিসটা আছে, 7টা এখানেও আছে, এখানেও আছে। দেখো তোমার বোঝানোর জন্য আমি কালার চেঞ্জ করে দিলাম, তাহলে 7 আমি এখানে লিখে নিলাম। কমন পার্ট আগে লিখবা, ওকে? তারপরে কমন পার্ট লেখার পরে যেগুলো পড়ে থাকবে সেগুলোও লিখে নিতে হবে, কারণ টপিকটা হচ্ছে লসাগু, তাই না? এবার দেখো একটা 5 পড়ে আছে, 6 পড়ে আছে, তো কি আর করা যাবে? এই 5 আর 6 আমরা এখন এইগুলোকে লিখে নেবো। দেখো 5 এই 6, এখানে 5 আর এখানে 6 লিখে নিলাম। যা পড়ে থাকবে সেটাও লিখতে লাগবে। নেক্সট পড়ে আছে দেখো এখানে কি আছে p²কিউ²। এবার গল্পটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে আমাদের কি চিন্তা করতে হবে বলো তো? সবথেকে গ্রেট সংখ্যা, সবথেকে বড় সংখ্যা কি, আর লসাগুর ক্ষেত্রে ছোট সংখ্যা। দেখো সবথেকে বড় সংখ্যা p³ আছে, তখন আমি p³ লিখলাম, ঠিক? আর সবথেকে বড় সংখ্যা কিউ এর মধ্যে কি আছে? সবথেকে q⁴ আছে, তো q⁴ লিখে নিলাম। এবার কিছুই না, এই তিনটাকে গুণ করতে হবে। দেখো 5 7 35 আর 6 35 কথায় 210, অর্থাৎ 210 p³ আসলো আর q⁴ আসলো। বাস, ম্যাথমেটিক্স খতম। এই তো ছিল অঙ্ক। তাহলে আমাদের অপশন বি নাম্বার হলো রাইট। নেক্সট হলো দেখো 4 নাম্বার, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে প্রদত্ত কোন জোড়া অসমান হতে পারে? বাবা, মানে তো সেরকম। এক্ষেত্রে কি হবে বলো তো? অন্তস্থ কোণ হবে। অন্তস্থ কোণ, বহিস্থ কোণ যেটা হয় সেই অন্তস্থ কোণ। বহিস্থ কোণ বলতে বাইরের দিকে, অন্তস্থ কোণ বলতে ভিতরের দিকে। এর সঙ্গে কি আছে? বিপ্রতীপ কোণ আছে, একান্তর কোণ আছে। বুঝতে পারছো? ক্লাস 8-এর 7 8 চ্যাপ্টারে এগুলো ডিটেলস পেয়ে যাবে। এরপরে 5 নম্বর, 45 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান কত? তো প্রথমতই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ 45-এর বদলে 50 60 যাই থাকুক না কেন মান চেঞ্জ হতে পারে। আমরা যদি কনসেপ্ট জানি তাহলে যে কোনো অঙ্ক আমরা ভালো করে করতে পারবো। দেখো বিপ্রতীপ কোণ মানে কি? প্রথমত দেখো একটা ছবি আমি ড্র করলাম, একটা কাটা চেন তুমি বলতে পারো। তো এই যে কোণটা আছে এর অপোজিটে দেখো এই কোণটা রয়েছে। উপরের কোণের মান যা হবে নিচের কোণের মানও সেম হবে। যদি উপরের কোণের মান হয় সাপোজ ধরো আমি ধরলাম 30 ডিগ্রি, তাহলে নিচেরটার মান কী হবে? 30 ডিগ্রি, অর্থাৎ সেম থাকবে। কনসেপ্টে কি বলে যে সেম থাকবে, বিপ্রতীপ কোণ মানে দুটো সেম। চলো আর একটা ছবি ড্র করি। ধরো সাপোজ এটার কোণ ধরলাম 130 ডিগ্রি, ওকে? তাহলে এটাও কি হবে? সিমিলার ওয়েতে 130 ডিগ্রি হবে। তার মানে কনসেপ্ট এটাই বলছে যে বিপ্রতীপ কোণ কি হয়? ইকুয়ালি হয়, তাই না? অপোজিট ভার্সন, অর্থাৎ উল্টা দিকে যদি অবস্থিত হয়। এটা ধরো আরেকটা আমি ছবি ড্র করলাম, এটাতে ধরো 45 ডিগ্রি রাখলাম, তাহলে এই 45 ডিগ্রির অপোজিটে কী হবে? 45 ডিগ্রি হবে। দেখো কোশ্চেন সলভ হয়ে গেছে। কিন্তু আমাদের কনসেপ্ট আরও লাগবে, কারণ আমরা অনেক বেশি জানবো। অঙ্ক নাচতে নাচতে মজাসে করবো। দেখো এখানে আমি আরেকটা ছবি আঁকলাম, দেখো এটা 70 ডিগ্রি, তাহলে এটাও কী হবে? 70 ডিগ্রি। তাহলে বিপ্রতীপ কোণের কনসেপ্ট এটা দাঁড়াচ্ছে যেটা মান আছে সেই মানটাই কিন্তু হবে। কেন? এক্ষেত্রে কাটা চিহ্নের উপর এবং নিচে লক্ষ্য করো, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কী হলো? 45 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো নেক্সট অঙ্কে যাই। এইভাবেই প্রত্যেকটা অঙ্ক কনসেপ্টুয়াল করবে, দেখবে ভালো লাগবে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 2 2 4 নাম্বার রয়েছে। তো প্রথমত হচ্ছে দেখো 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি? শতকরা বলতে 100 চিন্তা করতে হবে, শতকরা মানে 100। এবার চলো দেখো অঙ্কটা আছে, দেওয়া আছে 2 কিগ্রা 250 গ্রাম ইকুয়ালস টু 2250 গ্রাম। কারণ এই যে কিগ্রাটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করবো তখন সেটা কিন্তু কী হবে বলতো? 2 কেজি হবে কি 2000 কেজি, আর এদিকে 250 যোগ করলে কত হচ্ছে? 2250 গ্রাম হয়ে গেল। 0.72 কুইন্টাল এটাকে হবে 0.72 ইন্টু 100, তার সঙ্গে কী করবো? 1000 গুণ করবো। মানে কি বলো তো? দেখো 1 কুইন্টাল মানে আমি চিন্তা করতে পারি কি বিষয়টা, যে 100 কেজি, এবং সেই 100 কেজিকে আমি যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে আমার সেটা 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আসলো 72000, এটা হলো কি বলতো? গ্রামে প্রকাশিত হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার তো? ভালো করে বোঝো। দেখো 72000 গ্রাম হয়ে গেল। এখন 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। শতকরা মানে কি? একটু আগে আমরা জানলাম 100, তাই না? কি বলতো? 100। একটু আগে আমরা এ পার্সেন্টেজ দেখালাম, এ ডিভাইডেড বাই 100 হয় 5% মানে কি 5/100 হয়। তো এটা কিছু না, দেখো 2250 গুণ 100 করলাম, ডিভাইড বাই কী করলাম বলো তো? 72000 করলাম, 0 0 সবগুলো কেটে দাও, সিম্পল হয়ে গেল। 225 থাকলো, নিচে থাকলো 72। এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো? ভাগ, সিম্পল একটা ভাগ করো, 3.125 বেরিয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো? 3.125। আমরা সুন্দর করে একটা ভাষা লিখতে পারি, নির্ণয় 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত আসলো? 3.125। পার্সেন্টেজ আকারে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। নেক্সট 2 নম্বর,
জলে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখো। 11 নম্বর চ্যাপ্টার রয়েছে আমার ইউটিউব চ্যানেল দাদার ক্লাসরুমে, পুরো চ্যাপ্টারটা সলিউশন করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস সলিউশন করে দেওয়া আছে, একদম সোজা নিয়মে আছে, অবশ্যই দেখবে। দেখো প্রশ্ন দেওয়া আছে জলে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1। তাহলে বুঝলাম যে এখানে দেখো যে কোশ্চেনে দেওয়া আছে হাইড্রোজেন কত আমাকে বলো। হাইড্রোজেন প্রথমে আছে, তাহলে হাইড্রোজেন হবে 2 আর অক্সিজেন হবে 1, অর্থাৎ এখানে 2:1 আছে। প্রথমে আছে দেখো হাইড্রোজেন, তারপরে আছে অক্সিজেন। তাহলে আমরা কনফার্ম যে হাইড্রোজেন হচ্ছে এখানে 2 আর অক্সিজেন কত 1, বুঝতে পারছো তো। তো অনুপাতিক ভাগের আমরা যখন লিখবো তখন 2 হাইড্রোজেনের ক্ষেত্রে কী লিখবো, 2টা লিখবো আগে, আর অক্সিজেনের ক্ষেত্রে 1টা লিখবো পরে। অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেনের অনুপাতিক ভাগারটা কী হবে, দেখো 2 লিখলাম আর নিচে দেখো 2 এর সাথে 1 যোগ করে দিলাম, তাহলে আমাদের কত আসলো, তো 2/3 আসলো। কনসেপ্ট ক্লিয়ার। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কী লিখবো বলো তো দেখি, 1, কেন অক্সিজেনে 1 আছে, তাহলে 1/, ওই একই লিখবো, 3 লিখবো, কেন 2 আর 1 যোগ করলে 3 হয়। কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো এখানে তাই করলাম, ওই যে জলে হাইড্রোজেনের পরিমাণ 2/2 + 1, দেখো 2/3 আসলো, আর অক্সিজেনের ক্ষেত্রে 1/2 + 1 = 1/3। একদম কনসেপ্ট ক্লিয়ার, বুঝে বুঝে অঙ্ক করবো, অঙ্ক সোজা। জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কী লিখবো, শতকরা মানে 100 দিয়ে আমরা কী করবো, এই যে দেখো 2/3 আছে, এটাকে গুণ করলাম, দেখো গুণ করলে আসবে কত, দেখো 200/3 আসবে। এবার এটাকে তুমি যদি সিম্পল সলিউশন করো তার একটা সুন্দর রেজাল্টেন আমরা পাবো। সেই রেজাল্টেনটা কী বলো তো, দেখো ভাগ করলে আসলে কত আসছে, 66.2/3। তাহলে আমাদের পার্সেন্টেজ কত আছে, 66.2/3%। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সটে জল অক্সিজেনের শতকরা পরিমাণ আমরা বের করবো ঠিক একই রকম, 100 ইন্টু অক্সিজেন কত ছিল 1/3, তো আসবে কত 100/3 আসবে, ভাগ করলে 33.1/3, অর্থাৎ 33.1/3% হলো। তারা নির্ণীয় জলে মোট শতকরার পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেনের আছে কত 66, ওইটা, আর জলের হচ্ছে ওইটা, অক্সিজেন ওইটা। নেক্সট দেখো উৎপাদক বিশ্লেষণ করো, 8a⁴ + 2a² - 45, একদম সিম্পল একটা উৎপাদক। তো উৎপাদকের সম্পর্কীয় চ্যাপ্টারগুলো সলিউশন আছে দেখবা। দেখো প্রথমত আমরা লিখলাম কোশ্চেনটা, তারপরে এই যে পার্টটা আছে দেখো 2a², এই 2a² আমাদের ভাঙতে হবে, একদম ঠিক ধরেছো, ভাঙতে হবে, কারণ মিডল টার্ম ফ্যাক্টর এখানে করতে লাগে। দেখো 2টাকে আমরা এরকম ভাঙতে পারি যে 20 - 18 যদি করি তাহলে আমাদের কী থাকে, অবশ্যই 2 থাকে। দেখো তাই থাকে কিনা বলো, এই যে দেখো 2টা আছে, এই 2টাই হচ্ছে মেন, 8 আর 45 গুণ করতে হবে, আর মাঝখানের এই 2টাকে ভাঙতে হবে। কীরকম, 2 - 18 করলাম, গুণ করো, দেখো এটাই আসবে। তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে, 2 আসবে। কনসেপ্ট ক্লিয়ার। এবার 2a² সাথে 20 গুণ করবো, আর a² সাথে 18 গুণ করবো। দেখো নিচে তাই লিখলাম, 20a² - 18² আমাদের কত আসছে লক্ষ্য করো। এবার নেক্সটের যে পার্টগুলো আসবে, দেখো এই ক্ষেত্রে আমরা চিন্তা করি 4 × 5 = 20, তাই না। তাহলে 4 কমন নিলে আমাদের কত আসবে বলো, এই দেখো 8-এর মধ্যে একটা 4 থাকবে, 4 × 2 = 8, তাই না, আর 20-র মধ্যে 4 × 5 একটা 4 থাকে, যেহেতু তাহলে একটা 4 আমি কমন নিয়ে নিলাম। এবার গল্পটা হচ্ছে দেখো এখানে a² আছে, এখানে a⁴ আছে, তাই না। তাহলে এখান থেকে আমি a² কমন নিলে 4a² থাকছে, আর 8a² থেকে 8a⁴ থেকে একটা আমাদের a² পড়ে থাকছে, তাহলে আমরা লিখব 2a² + 5, কারণ এখানে 4 × 5 = 20, 5 থাকছে। আর 18-র ক্ষেত্রে তুমি চিন্তা করো, 9 × 2 = 18 হয়, তো 9টাকে আমি কমন নিতে পারি, তাই তো, 9 × 2 = 18, তাহলে 9টাকে কমন নিলাম। তাহলে 9 কমন নিলে পর আমাদের কী থাকবে, 2 পড়ে থাকবে, আর একটা a² পড়ে থাকবে, আর 5 × 45 প্লাস এই থাকছে। এবার দেখো কমন পার্ট 2a² + 5 দুজনের মধ্যেই আছে, কমন নিয়ে নিলাম, পড়ে থাকলে কি 4a² - 9, এটা লিখে দিলাম, বাস গল্প শেষ। তাহলে 2a² + 5, আর এদিকে 2a² - 3² কেন করলাম, এটা আমরা a² - b² প্রপার্টিতে দেবো, ঠিক আছে। a² - b² একটা সূত্র ছিল ক্লাস 7-এ তোমরা শিখছিলে, দেখো তো সেই প্রপার্টিতে ভাঙলে আমাদের কেবল বলো 2a - 3 হবে, আর 2a + 3 হবে। কনসেপ্ট ক্লিয়ার। প্রচণ্ড গরম পড়ছে, যাই হোক সলিউশন করা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। দেখো তাহলে 2a² + 5 হলো, আর এদিকে 2a - 3 হলো, আর এদিকে 2a + 3 হলো। ক্লিয়ার করো কনসেপ্ট। চলো নেক্সট অঙ্কে যাবো তাহলে। ওকে বেটা, কমপ্লিট বেটা, বুঝতে পারছো কি? ওকে দেখো এবার চলো নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। একদম সিম্পল কনসেপ্ট, আবার এটাকে বোঝাতে দেখো 4a² - 9, এটা কী হবে দেখো 2a² - 3²। অ্যাকচুয়ালি আমি বলতে চাইলাম কি যে এটা হচ্ছে কি a² - b² প্রপার্টি যায়, তো a² - b² প্রপার্টিতে কী বলে, প্রথমত আমাদের কী বলে যে a - b, দেখো এই যে দেখো a² - b² প্রপার্টি, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে পড়ো, সোজা মনে হবে। দেখো a + b × a - b, তুমি আগে পরে লিখতে পারো, a - b আগে লিখলাম, তারপরে a + b পরে লিখলে, একটা একই ব্যাপার। তাহলে এখান থেকে 2a - 3, আর এখানে 2a + 3 আসলো। এই তো ছিল ম্যাথমেটিক্স, খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স। নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3 × 4 = 12, 4 নম্বর, যদি পরীক্ষায় 4 নম্বর 5 নম্বর থাকে। 1 নম্বর, এক ধরনের জার্মান সিলভারের তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2, এই ধরনের 54 গ্রাম জার্মান সিলভারের আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হিসাবে হবে, হিসাব করে লিখি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জার কোশ্চেন এই চ্যাপ্টারের, তো তুলে দিলাম। দেখো দেওয়া আছে জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণ 4:3:2 লিখলাম।
তো চিন্তা করো যে সিলভারে, জার্মান সিলভারে তামা দেখো কত হবে 4, আর 10টা হবে অবশ্যই 3, আর এদিকে চিন্তা করো নিকেলটা হবে কত 2। এবার দেখো আমরা চিন্তা করব 4, তামা লিখলাম, আর টোটাল যোগফল অর্থাৎ 4 3 2 যোগ করব। তো নিচে সেই যোগফলটা করলাম, যেটাকে আনুপাতিক ভাগাকার বলি। তাহলে আমাদের কত আসছে দেখো, এবার 10টার ক্ষেত্রে 3 আসবে, আর নিকেলের ক্ষেত্রে কী আসবে বলো তো 2। কনসেপ্ট ক্লিয়ার করো, দেখো যোগফলটা তো 9 আসছে, তার জন্য 9 লিখে দিলাম। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো যে 54 কিগ্রা জার্মান সিলভারের তামার পরিমাণ, ওই 54-র সাথে কী করবো, ওই যে তামার যে পরিমাণটা ছিল 4/9 উপরে লক্ষ্য করো, এই যে উপরে লক্ষ্য করো দেখো 4/9, এটাতে গুণ করে দেবো। তো কী হবে দেখো 6 নং 54, এখানে 6 আসবে, আর এখানে কাটাকাটি করলে পরে আর 4 দিয়ে গুণ করলে কী আসবে আমাদের 24। আচ্ছা 4/24 চলে আসলো, শেষ। এবার 54 কিগ্রা জার্মান সিলভারে 10টার পরিমাণ কিছুই না, 54-র সাথে 3/9 গুণ করবো, দেখো কাটাকাটি করলে 6 আসছে, তাহলে 6 × 3 18 কিগ্রা চলে এলো। এই তো কনসেপ্ট, বুঝতে পারছো কি? একদম সিম্পল কনসেপ্ট। এবার দেখো নেক্সট আর একটা পার্ট রয়ে গেছে, যে 54 কিগ্রা জার্মান সিলভারের নিকেলের পরিমাণ 54-র সাথে 2/3, কারণ নিকেলের পরিমাণটা ওরকমই ছিল, কাটাকাটি করলাম, 6 × 2 = 12 চলে এলো। এবার এখন ধরি x কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে কোশ্চেন অনুসারে। প্রশ্ন অনুসারে দেখো 24:18 + x = কী লিখবো দেখো, এদিকে 6:5 করবো। এবার বলছে যে অনুপাতের বা রেশিও প্রপার্টিতে কী বলে, a:b = কী হয়। টোটালটা থিওরিটিক্যাল পড়াচ্ছি আমি, দেখো a/b হয়, যদিও সলিউশন করতে হবে, কিন্তু থিওরিটিক্যাল যদি আমরা বুঝি তাহলে অনেক অঙ্কই আমরা করতে পারবো এই প্যাটার্ন অনুসারে। আমি মেন প্যাটার্ন ফলো করাই। দেখো এখানে আমরা তাই লিখলাম। এবার বজ্রগুণন বা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, 24-এর সাথে 5 আর 18 + x-এর সাথে 6 গুণ করলাম, এটা চলে আসলো। এবার সিম্পল ক্যালকুলেশন, 6-এর সাথে 18 গুণ করলে এই পার্টটা আমরা চলে পাই যাচ্ছি। দেখো একদম সিম্পল, এই 6টাকে এদিকে নিয়ে তুমি নিয়ে চলে আসতে পারো, কাটাকাটি করে দিলাম, আরও সোজা হবে। তাহলে 5 × 24/6 কাটাকাটি করলে আমাদের কত আসবে, 4 × 4 = 24, 4, এবার 4 × 5 20 আসলো। এবার 18টাকে এদিকে নিয়ে চলে যাই, বিয়োগ করে দিই একদম সিম্পলভাবে, 20 - 18 = 2 কিগ্রা হলো, ঠিক তো? নির্ণয় 54 কিগ্রা জার্মান সিলভারে 2 কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। বাস, সলিউশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট প্রশ্ন 2 নম্বর দেখো, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কিনে, দেখা যায় অর্ধেক কতটা খেয়াল রাখবে, অর্ধেক বলতে 1200 হয়ে যাবে, 24-এর হাফ 1200। জমি 30 দিনে চাষ করা যায়, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান, তো রেশিও পদ্ধতি লেখো। যাই হোক, প্রশ্নটা ছিল। এবার দেখো 1 নম্বর বলছে যে চাষের জমি, সময় এবং কৃষক 3টা পার্টে আমরা বিভাজিত করে নিলাম। এবার 2400 আছে, 34 আছে, 25 আছে, আর এদিকে 2400/2 = 1200 হবে, যেটা অর্ধেক বললাম 30। এদিকে কোশ্চেন জন্য কৃষক সংখ্যা বের করতে হবে। তো জমির পরিমাণ বেড়েছে, যে সেই হেতু কৃষক সংখ্যা বাড়বে। দেখো যত জমি বাড়বে তত বেশি কৃষক লাগবে, তাই কি না? তুমি এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে অর্ধেক ব্যাপারটা যে আমি বললাম, অর্ধেক ব্যাপারটা কিন্তু ওই যে এখানে আছে, দেখো 30 দিনে চাষ করা যায়। সময়টা লক্ষ্য করে এখানে ভালো করে, 30 দিনের কথা বলা হচ্ছে, তাই না? আর অর্ধেক বলতে ওই যে 1200, 2400-র অর্ধেক 1200 হয়ে যাবে, তার জন্য এখানে 1200 লিখলাম। কনসেপ্ট ক্লিয়ার তো? একদম বুঝে বুঝে করবো। তো জমির পরিমাণ বেড়েছে, যে সেহেতু কৃষক সংখ্যা বাড়বে, তো জমি বাড়লে কৃষক বেশি লাগবে চাষ করতে। তো ইহা একটি সরল সম্পর্ক আমরা বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? দেখো ওই যে ভালো করে বোঝো, এটা মেন কনসেপ্ট এটাই, জমির সাথে কৃষকের সম্পর্ক কী। কৃষক বললে জমি বাড়ে, অর্থাৎ দুটোই বাড়ছে। দেখো ওই যে আন্ডারলাইন করে দিলাম, বাড়লো, আন্ডারলাইন করলাম। আর এক্ষেত্রে দেখো যেহেতু কৃষক সংখ্যা বেড়েছে তাই সময় কম লাগবে, তাই তো? লোক সংখ্যা বাড়লে কাজটা করতে কম লাগবে, তাহলে এটা কি একটা বাড়লে আরেকটা কমছে? এই সম্পর্কে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। এবার নির্ণয় কৃষক সংখ্যা দিয়ে লিখবো, দেখো 36 × 25 / 1200 × 2400 × 30। এই চ্যাপ্টারের ডিটেলস একটি ভিডিও রয়েছে, এই অনুশীলনী অবশ্যই তুমি দাদা ক্লাসরুম ফলো করো, দেখবে ওখানে ডিটেলস পেয়ে যাবে। একদম সোজা কনসেপ্টে দেখবে ওখানে বোঝানো আছে, প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে ইজি মনে হবে। আমি ওখানে প্রচুর বুঝিয়েছি। এখানে মেন কিন্তু সরল সম্পর্কে, দেখো 1200 এলো, 1200-র সাথে দেখো 25-এর একটা ব্যাপার থাকে, সরল সম্পর্ক, কারণ সরল সম্পর্ক দেখো এখানে। আর এদিকে দেখো 2400-র ব্যাপারটা যেটা বলছে, এই একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো। তো নির্ণয় কৃষক সংখ্যা, কারণ আমাদের কৃষক সংখ্যাটা বের করতে হবে, এইভাবে দেখো ক্যালকুলেশনটা হবে। এখানে সম্পর্ক বুঝতে হবে মেন, কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আসে। দেখো এটাতে বলছে কি যে একটা বাড়লে একটা কমছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এই বিষয়গুলো খেয়াল করার মতো। তো ব্যস্ত সম্পর্ক তো একরকমের হবে, সরল সম্পর্ক তো একরকমের হবে। তো 36 আছে, দেখো 36 আর নিচে আছে 30, তো দেখো এখানে লিখলাম 36 আর দেখো নিচে 30। ব্যাপারটা হচ্ছে কি সম্পর্ক বুঝতে লাগবে যে কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এবার এটাকে সিম্পলভাবে কাটাকাটি করতে হবে, আর কিচ্ছু না। সিম্পলভাবে কাটো, দেখো কাটাকাটি করলে 3 আর 5 থাকছে, 3 × 5 = 15 জন, অর্থাৎ নির্ণয় একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। বাস, কমপ্লিট হয়ে গেল। এই ছিল ম্যাথমেটিক্স। নেক্সট দেখো উৎপাদক বিশ্লেষণ করো, a + b² - 5a - 5b + 6। একদম সিম্পল, দেখো টুকলাম এখানে,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5টা কমন নিলে এ প্লাস বি হচ্ছে প্লাস 6। এবার এ প্লাস বিটাকে এক্স ধরলাম, তাহলে এবার দেখো এক্সের এই প্লাস বির জায়গায় আমরা এক্স বসাবো, তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আসছে। তো দেখো এখানে এক্স স্কোয়ার লিখলাম। এবার এই যে 5টাকে 3 প্লাস 2 করবো, দেখো 3 দুগুণ 6 হয়, আর এদিকে 1-এর সাথে 6 গুণ করলে 6 হচ্ছে। তো এবার 3 ইন্টু এক্স মাইনাস 3x হলো, আর এদিকে দেখো মাইনাস 2x হলো, তো এটাকে আমরা এক্স কমন নিলে এবার এক্স মাইনাস 3, আর এদিকে 2 কমন নিলে এক্স মাইনাস 3 হচ্ছে। তো দেখো এই ক্ষেত্রে সিম্পল ব্যাপার থেকে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস 3 দুজনের ক্ষেত্রে কমন, তাই কি না? এক্স মাইনাস 3টাকে কমন নিলে এবার আমাদের কি থাকছে, পুরো থাকছে এক্স আর একটা থাকছে মাইনাস 2, তাহলে আমাদের থাকছে এক্স মাইনাস 2। এবার এক্সের জায়গায় মানটা বসিয়ে দাও, এ প্লাস বি, দেখো তাহলে কি আসবে, এ প্লাস বি মাইনাস 3 হবে, ঠিক তো? এই দেখো এই মানটা বসাবো, আর এ প্লাস বি মাইনাস 2 হবে, ব্যাস অঙ্ক কমপ্লিট। সরলতম আকারে প্রকাশ করো। যাই হোক দেখো 2a স্কোয়ার বি ডিভাইড বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3a কিউব ভাগ বলছে 4bc কিউব ডিভাইড বাই 9 স্কোয়ার। এই চ্যাপ্টারটা ডিটেলস একদম সোজাভাবে সলিউশন করে দেওয়া আছে, তুমি দাদার ক্লাসরুমে যাও, ডিটেলস পেয়ে যাবে, একদম সোজা নিয়মে, একদম থিওরিটিক্যাল, একদম সোজাভাবে কনসেপচুয়াল করা আছে, দেখবে খুব সোজা লাগবে চ্যাপ্টারটা। প্রত্যেকটা চ্যাপ্টারই ইজিভাবে করানো আছে, অঙ্ক কঠিন মনে হবে না, সহজ মনে হবে। দেখো প্রথমত আমরা 2a স্কোয়ার বি ডিভাইড বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 3a কিউব লিখলাম, আর ভাগ হয়েছে 4bc কিউব ডিভাইড বাই 9 স্কোয়ার আছে। তো ভাগের প্রপার্টিতে কি বলে, যে ভাগের প্রপার্টিতে বলে যেরকম ধরো এ ভাগ বি হয় কি এ বাই বি, 5 ভাগ 2, তাহলে কী হবে, উপরে 5 হবে নিচে হবে 2। দেখো ভাগের প্রপার্টিটা ভালো করে কনসেপ্টটা বুঝি, দেখো এ ভাগ বি, তার মানে কি এ বাই হবে কি বি, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এখানে 9 স্কোয়ার যেটা আছে এটা কী হবে বলো, এটা হবে উপরের দিকে চলে যাবে, আর 4bc কিউব সেটা নিচে চলে যাবে। ভাগের প্রপার্টিতে কী হয়ে যায়, উল্টে যাচ্ছে জিনিসটা। তো ভাগ মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ভাগ বি সেইভাবে, আর এখানে যেহেতু এইখানে ভাগ আছে অর্থাৎ সি টু দি পাওয়ার 4 3a কিউব ভাগ আছে 4bc কিউব বাই 9 স্কোয়ার। তো এই প্রপার্টিতে বলছে যে এই যে পরের পার্টটা বিসি কিউব বাই 9 স্কোয়ার এটা নিচে চলে যাবে, নিচে গেলে এটা উল্টে যাবে, উল্টে গেল। এবার কাটাকাটি করো সিম্পলভাবে, 4 দুগুণ দেখো 4 দিয়ে কাটবো, 4 দুগুণ 2 দুগুণ 4, 3 তিরিখে 9, 3 দিয়ে কাটলাম, বাস এই তো সিম্পল কাটাকাটি। এবার কাটাকাটি করার পরে এই পার্টগুলোকে আবার লিখলাম। তো যাই হোক এই যে কাটাকাটি করার পরে দেখো এ স্কোয়ার বি বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 3, আর এখানে এ স্কোয়ার আর এই যে 2bc আছে, কাটাকাটি করার পরে একদম সিম্পল একটা মান আসলো a ডিভাইড বাই 2b। এই চ্যাপ্টারটা ডিটেলস একদম সোজা নিয়মে করে দেওয়া আছে, অবশ্যই দাদার ক্লাসরুমে যাও, ফলো করো চ্যাপ্টারটা। যাই হোক প্রচণ্ড গরম পড়ছে, যাই হোক দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 নাম্বার আছে। প্রমাণ করতে হবে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ ও অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অনেক রাত হয়ে গেছে জানো এই ভিডিওটা শ্যুট করতে করতে। তো এই উপপাদ্যটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, অবশ্যই তুমি ফলো করবে। দেখো তোমাদের বইয়ের উপপাদ্য বই থেকে অবশ্যই ফলো করবে। আমার ম্যাথমেটিক্সের সাজেশন ভিডিও দেওয়া হয়ে গেছে, তুমি অবশ্যই ম্যাথমেটিক্সের সাজেশন ভিডিও ফলো করবে কিন্তু, হ্যাঁ ওখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলা আছে, খেয়াল করে পড়বে। হ্যাঁ এবার দেখো প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা আরেকটা উপপাদ্য, এটাও আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হলো, আমি দিয়ে দিলাম, তোমাদের বইতে আছে অবশ্যই ফলো করবে। দেখো এই যে উপপাদ্য নাম্বার 6, বইতে খোঁজো উপপাদ্য নাম্বার 6 পেয়ে যাবে, অবশ্যই সলভ করে নিও। দেখো হয়ে গেল। ওকে যাই হোক সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করবে। ওকে ওকে একদম সময় নষ্ট করবে না, অঙ্ক যত পারবে প্র্যাকটিস করবে, বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করো একদম। সামনে যেহেতু পরীক্ষা, সময় একদম নষ্ট করবে না, মন দিয়ে পড়বে। ওকে দাদার কাছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।